আমরা সেল স্ট্রাকচার বা কোষের গঠনের মধ্যে আছে কোষীয় অঙ্গাণুগুলো শুরু করব। তো ফার্স্টে আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, তার গঠন, তার ডেফিনেশন এবং তার ফাংশন মানে কাজ, সেগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেব, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা বলতে গেলে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। যে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে সাইটোপ্লাজমে, তাই তো? কোন কোষে সাইটোপ্লাজমে থাকে? ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে থাকে, তাই তো? এই কয়েকটা পয়েন্ট আমি যেগুলো বলবো সেগুলো মনে রাখলে ডেফিনেশন রেডি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে ফার্স্টেই মনে রাখবো যে ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে থাকে বিক্ষিপ্তভাবে, ঠিক আছে? সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পয়েন্ট কি বললাম? ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে। এটা দ্বি-একক পর্দা বেষ্টিত, আমরা আগেই জানি দ্বি-একক পর্দা বেষ্টিত, ঠিক আছে? থার্ড পয়েন্ট কি বলবো? যে এরা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা দণ্ডাকার হতে পারে। তাহলে গোলাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে অথবা দণ্ডাকার হতে পারে, ঠিক আছে? ফোর্থ পয়েন্ট কি বলবো? যে এরা মেনলি কোষীয় শ্বসনে হেল্প করে, ঠিক আছে? কোষীয় শ্বসনে সাহায্য করে, ঠিক আছে? আর লাস্ট পয়েন্ট বলবো যে শ্বসনে সাহায্য করে কি করে? খাদ্যস্থ অস্থিতিক শক্তিকে কি করে? গতিশক্তিতে রূপান্তরিত করে, মেনলি শক্তি উৎপাদন করে, মানে যেটার দ্বারা মানে চালিকা শক্তি সৃষ্টি করে, যেটার দ্বারা কি হয় আমাদের কাজকর্ম করতে পারি সে শক্তির সাহায্যে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কীরকম দাঁড়াচ্ছে একবার শুরু করি। যে মাইটোকন্ড্রিয়া কাকে বলে যদি বলা হয় প্রশ্নে, তাহলে বলবো যে যে কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে থাকে, যেটি দ্বি-একক পর্দা বেষ্টিত, গোলাকার, ডিম্বাকার বা দণ্ডাকার কোষীয় অঙ্গাণু, যেটি কোষীয় শ্বসনে সাহায্য করে খাদ্যস্থ স্থিতিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে, সেটি হলো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? ডেফিনেশন নিয়ে কারোর হয়তো সমস্যা হবে না আশা করি, তাই তো? ডেফিনেশন আমরা এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই আমরা ডেফিনেশনটা বলতে পারবো। ফার্স্টে ইউক্যারিওট কোথায় অবস্থিত? দ্বি-একক পর্দা বেষ্টিত, গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, কোষীয় শ্বসনে সাহায্য করে, খাদ্যস্থ শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। ব্যাস, এইটুকুই মনে রাখতে হবে আমাদেরকে মাইটোকন্ড্রিয়ার ডেফিনেশন বলতে গেলে, ঠিক আছে? এরপর আমরা আসবো মাইটোকন্ড্রিয়ার কেমিক্যাল কম্পোজিশন, সেটা সম্পর্কে আইডিয়া নিতে, ঠিক আছে? মানে রাসায়নিক গঠন, কী কী নিয়ে মাইটোকন্ড্রিয়া গঠিত। মাইটোকন্ড্রিয়া মনে রাখতে হবে যে দুটো জিনিস নিয়ে মেনলি গঠিত, সেটা হচ্ছে প্রোটিন আর লিপিড। সব থেকে বেশি প্রোটিন থাকে, পার্সেন্টেজের দিক থেকে বিচার করলে সব থেকে বেশি পার্সেন্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিনটা থাকে। সব থেকে কম মানে পার্সেন্টেজের দিক দিয়ে কম্পেয়ার করলে প্রোটিনের থেকে লিপিডের পরিমাণটা কম থাকে, ঠিক আছে? তাহলে সব থেকে বেশি থাকে প্রোটিন আর তারপরে থাকে লিপিড, ঠিক আছে? তাহলে প্রোটিন থাকে হচ্ছে 65 to 70%, ঠিক আছে? আর লিপিড থাকে হচ্ছে 25 to 30%, ঠিক আছে? আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু আরএনএ থাকে, কিছু ডিএনএ থাকে অল্প পরিমাণে, ঠিক আছে? কিছু আরএনএ আর কিছু ডিএনএ থাকে, ঠিক আছে? তার মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ভালো করে বুঝতে হবে, মাইটোকন্ড্রিয়াল এমটি ডিএনএ, ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মধ্যে কিছু কিছু জিনিস থাকে, সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, টিআরএনএ থাকে কিছু, ট্রান্সফার আরএনএ কটা সংখ্যায় থাকে? টিআরএনএ থাকে 19টি, ঠিক আছে? সেকেন্ড, রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? রাইবোজোমাল আরএনএ মানে হচ্ছে এখানে রাইবোজোমের ব্যাপার আছে একটা নিশ্চয়ই, ঠিক আছে? সেটা কত এস, মানে আমরা জানি রাইবোজোমকে এস বা ভেদভাগ এককে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখানে 16S আর 12S প্রকৃতির রাইবোজোম আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে এখানে কিছু প্রোটিন
প্রোটিনের সংকেত বহনকারী কিছু বার্তা থাকে, ঠিক আছে, প্রোটিন সংকেত বহনকারী কিছু বার্তা থাকে, ঠিক আছে। সেই প্রোটিনের সংখ্যাটি হচ্ছে 12টি, মানে 12টি বিভিন্ন প্রোটিন গঠনকারী মানে প্রোটিনটা যে তৈরি হবে তার জন্য যে সংকেতটা দরকার হবে সেই সংকেতটা এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা ক্যারি করছে, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএটা থাকে সেটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে, ঠিক আছে। এই ডিএনএটা কীরকম দেখতে হয় সেটা একটু বলে দিই, যে এটা হয় গোলাকার হয় এবং এই গোলাকার হবে এবং দ্বিতন্ত্রী হবে, ঠিক আছে, এরকম গোলাকার এবং দ্বিতন্ত্রী হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অবস্থিত গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলে। এর মধ্যে থাকে 19টি ট্রান্সফার আরএনএ, 16S এবং 12S প্রকৃতির রাইবোজোমাল আরএনএ, আর কিছু প্রোটিন গঠনকারী মানে প্রোটিন গঠনকারী কিছু সংকেত বা বার্তা থাকে, সেটা হচ্ছে 12টি সংখ্যায়, মানে 12টি প্রোটিন গঠনকারী প্রোটিনের সংকেত বা বার্তা এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা ক্যারি করছে বা বহন করছে, ঠিক আছে। এবার আসি প্রোটিনটা সম্পর্কে। প্রোটিন মেনলি হচ্ছে এনজাইম, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এনজাইমসগুলো থাকে সেগুলোর প্রকৃতি হচ্ছে প্রোটিন টাইপসের, ঠিক আছে, প্রোটিন প্রকৃতির, মানে তার মধ্যে প্রোটিনটার পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। তো মেনলি এনজাইমগুলো, তাহলে এই এনজাইমগুলোর নাম আমরা মেনলি ইটিএস শ্বসনের সময় যখন আমরা ইটিএস বা প্রান্তীয় শ্বসন পড়েছিলাম তখন অনেকগুলো এনজাইমের নাম জেনেছিলাম, ঠিক আছে। তাহলে প্রোটিন মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এনজাইমগুলো থাকে সেগুলোই হচ্ছে প্রোটিন। তো মেনলি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। আচ্ছা, এটিপিএস, আচ্ছা, ফ্যাটি অ্যাসিড অক্সিডেজ, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। এছাড়া তোমরা এনএডিএইচ ডিহাইড্রোজিনেজও বলতে পারি, ঠিক আছে। এছাড়া সাকসিনেট রিডাক্টেজও বলতে পারি, ঠিক আছে, যে কোনো একটা বললেই হবে, মানে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বা সাকসিনেট রিডাক্টেজ, এটিপিএস, ফ্যাটি অ্যাসিড অক্সিডেজ, অনেক আছে। ইটিএস যখন পড়েছিলাম তখন অনেকগুলো এনজাইমের নাম পেয়েছিলাম, ঠিক আছে, আরও কয়েকটা আমরা নাম এখানে পেয়ে গেলাম। এবার আসছি লিপিড। লিপিড মানে হচ্ছে ফ্যাট, তাই তো। তো এখানে কী কী থাকে, ফসফোলিপিড থাকবে, ট্রাইগ্লিসারাইড থাকবে, কোলেস্টেরল থাকবে, ঠিক আছে, এরকম কয়েকটা নাম আমরা জেনে নিই। কী কী থাকে, ফসফোলিপিড, ঠিক আছে, ফসফোলিপিড, আচ্ছা, কোলেস্টেরল, থার্ড ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। এছাড়া ক্যারোটিনয়েডসও থাকে, ঠিক আছে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ এটা ভুলে গেছিলাম, ফ্যাটি অ্যাসিড খুব ইম্পর্ট্যান্ট, ফ্যাটি অ্যাসিড থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কয়েকটা জিনিস জানলাম আমরা কি কি থাকে। প্রোটিন থাকে, লিপিড থাকে, কিছু পরিমাণ আরএনএ, অল্প ডিএনএ থাকে। ডিএনএটাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, তার মধ্যে কী কী থাকে জানলাম। প্রোটিনে যে এনজাইমগুলো, মেনলি প্রোটিনটা এনজাইম যেগুলো থাকে সেগুলো জানলাম, আর লিপিডটা কী কী থাকে সেগুলো জানলাম, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু নিজস্ব তাদের রাইবোজোম থাকে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তাদের কিছু নিজস্ব রাইবোজোম থাকে, সেই রাইবোজোমকে বলা হয় রাইবোজোম, ঠিক আছে। মেনলি রাইবোজোম মানেই সেটাকে ভেদভাগ এককে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে 55S প্রকৃতির। বড় এককটা, বড়টা 35S প্রকৃতির, আর ছোটোটা মানে ছোটো সাব ইউনিটটা 25S প্রকৃতির, ঠিক আছে। তাহলে এটুকু আমরা জানলাম যে রাইবোজোমটাকে রাইবোজোম বলে এবং তার সেটা 55S প্রকৃতির, বড় সাব ইউনিটটা 35S প্রকৃতির এবং ছোটো ইউনিটটা সাব ইউনিটটা 25S প্রকৃতির, ঠিক আছে। আমরা জানি রাইবোজোম ক্লাস 9-এ পড়েছিলাম যে রাইবোজোম মানেই হচ্ছে তার দুটো সাব ইউনিট থাকে, একটা ছোটো সাব ইউনিট, একটা বড় সাব ইউনিট, তাই তো, মনে আছে তো। এই যে এরকম একটা বড় সাব ইউনিট থাকে আর নিচে থাকে ছোটো সাব ইউনিট। তো এর বড় সাব ইউনিটটা 35S প্রকৃতির হয় আর ছোটোটা 25S প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এই হলো ব্যাপার, যেটাকে বলে রাইবোজোম, ঠিক আছে। এবার আমরা আসবো, এটা হলো মাইটোকন্ড্রিয়া কেমিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল কম্পোজিশন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এখন যেটা পড়লাম আমরা কেমিক্যাল কম্পোজিশন অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এবার আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার বা আল্ট্রা স্ট্রাকচার বা পরমাণু গঠন যাই বলি না কেন সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে।
কিছুটা আমি ইটিএস যখন বলেছিলাম তখন মাইটোকন্ড্রিয়ার একটা বেসিক আইডিয়া আমি দিয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়া কী কী থাকে, সেটা সবাই জানা আছে হয়তো। এবার আরও কিছু ডিটেলসে আমাদেরকে জানতে হবে স্ট্রাকচারটা ভেতরে কী কী আছে না আছে, কত কিসের সাইজ, একটুখানি সাইজগুলো ম্যাটার মানে জানতে হবে, বাকি সব কিছু সেমই আছে, ঠিক আছে। খুব সহজ জিনিস, শুরু করি। তো মাইটোকন্ড্রিয়া মানে দ্বি-একক পর্দা থাকবে, বাইরে একটা পর্দা থাকবে আর ভেতরে একটা পর্দা থাকবে, ঠিক আছে। ভেতরে পর্দাটা ভাঁজ হয়ে কি গঠন করে সবাই জানি আমরা, ক্রিস্টি গঠন করে, তাই তো, ক্রিস্টি গঠন করছে, এই যে ভাঁজ হয়ে আঙুলের মতো ক্রিস্টি গঠন করছে, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরাতে দেখে যখন ছবিটা আঁকি, ঠিক আছে, আমার চোখটা থাকে না বোর্ডের দিকে, ঠিক আছে, বোর্ডের দিকে চোখটা থাকে না, থাকে হচ্ছে মোবাইলের স্ক্রিনে, ঠিক আছে, তাই ছবিটা একটুখানি ক্যাড়াব্যাকা হয়েছে। আশা করি বুঝতে পারছি সকলে, এরকম একটু সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা, বাইরে থাকে হচ্ছে বহিঃপর্দা, আমরা একটা একটা করে জানবো, একটা একটা করে তাদের স্ট্রাকচারটা জানবো সম্পর্কে, ঠিক আছে। তাহলে বাইরের পর্দাটা যেটা থাকছে সেটা হচ্ছে বহিঃপর্দা, ঠিক আছে। আচ্ছা, এই বহিঃপর্দাটা কী করে, বহিঃপর্দাটা মেনলি 60 থেকে 70 অ্যামস্ট্রং পুরু, তাহলে বহিঃপর্দা হচ্ছে 60 থেকে 70 অ্যাংস্ট্রম পুরু। আর বহিঃপর্দাতে মেনলি বহিঃপর্দাটা মসৃণ হয়, বহিঃপর্দাটা মসৃণ হয় কেন হয়, কারণ এখানে লিপিডের পরিমাণটা বেশি, লিপিড বেশি থাকে এবং প্রোটিনটা কম থাকে। এখানে এই বহিঃপর্দাতে লিপিডটা বেশি থাকে, প্রোটিনটা কম থাকে। মেনলি যত মাইটোকন্ড্রিয়াতে টোটাল প্রোটিন থাকে তার ওভারঅল প্রোটিনের 10%-এরও কম প্রোটিন মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাতে থাকে, ঠিক আছে। এবার এই বহিঃপর্দার যে প্রোটিনটা থাকে বহিঃপর্দার গায়ে, সে প্রোটিনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রোটিন হচ্ছে পোরিন প্রোটিন, পোরিন প্রোটিন, ঠিক আছে। এই পোরিন প্রোটিনটা কি করে, এই বহিঃপর্দাটাকে ভেদ্যতা প্রদান করে। এই প্রোটিনগুলো থাকার ফলে কি হয়, মানে বিভিন্ন টাইপের পদার্থ মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করতে পারে, অর্থাৎ ভেদ্যতাটা, বহিঃপর্দার ভেদ্যতাটা বৃদ্ধি করে কে, পোরিন প্রোটিন। তাহলে বহিঃপর্দা সম্পর্কে এই কয়েকটা পয়েন্ট আমরা জানবো। তাহলে মসৃণ হয় বহিঃপর্দা, লিপিড বেশি থাকে, প্রোটিনটা কম থাকে, মেনলি 10%-এরও কম, ওভারঅল প্রোটিনের 10%-এরও কম প্রোটিন বহিঃপর্দায় থাকে। আর যে প্রোটিনটা ভেদ্যতা প্রদান করে তার নাম হচ্ছে কি প্রোটিন, পোরিন প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, এইটুকু জানলেই হবে। এবার আমরা অন্তঃপর্দাটা সম্পর্কে যাবো। তাহলে বহিঃপর্দাটার টোটাল জিনিসটা আমরা আইডিয়া পেলাম, তাই তো। বক্স করে নিই তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে এগুলো হচ্ছে বহিঃপর্দা সম্পর্কে ইনফরমেশান, ঠিক আছে। আর একটা ইনফরমেশান এখানে দিয়ে নিই, তাহলে পরে দিতে হবে না, সুবিধা হবে তোদের। যে বহিঃপর্দার গায়ে না যেমন পোরিন প্রোটিন থাকে, ঠিক তেমনি কিছু দানা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে, এরকম প্রচুর দানা থাকে, এই যে দানাগুলো প্রচুর দানা থাকে, এই দানাগুলোকে বলা হচ্ছে পার্সনের অধো একক, সাব ইউনিট অফ পার্সন, পার্সনের অধো একক, ঠিক আছে। এই দানাগুলোকে বলা হচ্ছে পার্সনের অধো একক, ব্যাস এইটুকুই জানতে হবে। বহিস্থ পর্দায় তাহলে যে দানাগুলো থাকে সেগুলোকে বলা হয় পার্সনের অধো একক বা সাব ইউনিট অফ পার্সন, ঠিক আছে। তাহলে এরপরে যেটা পড়বো, তার বহিঃপর্দার পরে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা, তাই তো, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গাটা আছে এবং এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি কত দূর অবধি বিস্তৃত, ক্রিস্টির ভেতর অবধি বিস্তৃত, তাই তো। ক্রিস্টি আমরা জানি কি, অন্তঃপর্দায় যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দাটা থাকে সেটা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, এটা আমরা জানি। তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা কতটা বিস্তৃত, ক্রিস্টি অবধি বিস্তৃত। আমি যেটা বলছি তা আমি বুঝতে পারছি হয়তো, যে এই যে টোটাল জায়গাটা, এই যে দাগ দিচ্ছি যে জায়গাগুলো, এই টোটাল জায়গাটা যেটা ক্রিস্টির ভেতর অবধি বিস্তৃত সেটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, ঠিক আছে। এই টোটাল জায়গাটাকে বলা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, মাইটোকন্ড্রিয়ার
প্রকোষ্ঠ, ঠিক আছে। এই বহিঃপ্রকোষ্ঠের সাইজটা বা থিকনেসটা হচ্ছে 60 থেকে 80 অ্যাংস্ট্রম, 60 থেকে 80 অ্যাংস্ট্রম, ঠিক আছে। 80টা বোঝা যাচ্ছে না, ওই একই সমস্যা যখন মোবাইলের স্ক্রিনে দেখি তখন আমার নিজের মানে দেখার সমস্যার জন্য এই সমস্যাটা হয়, ঠিক আছে। তাহলে 60 থেকে 80 অ্যাংস্ট্রমের থিকনেস হয় বহিঃপ্রকোষ্ঠের, ঠিক আছে। আচ্ছা, তাহলে বহিঃপর্দা, তারপরে থাকে বহিঃপ্রকোষ্ঠ, ঠিক আছে। এই জায়গাটা, এই বহিঃপ্রকোষ্ঠ জায়গাটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়। কি বলা হয়? টিএমএস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়, আমরা জানি, তাই তো। এই জায়গাটাকে বলা হচ্ছে পিএমএস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আমরা পিএমএস লিখি, ঠিক আছে, তার সুবিধা হবে আমার লিখতে। কিন্তু তোরা যখন খাতায় লিখবি তখন পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা স্থান জায়গাটা অবশ্যই লিখবি। তাহলে আমরা বুঝে নিই আরেকবার, যে বহিঃপর্দা থাকছে, তারপরে যে জায়গাটা ক্রিস্টির ভেতর অবধি বিস্তৃত, সেই জায়গাটাকে বলছে বহিঃপ্রকোষ্ঠ। এই জায়গাটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়। বহিঃপ্রকোষ্ঠটা 60 থেকে 80 অ্যাংস্ট্রম পুরু বা থিক, ঠিক আছে। এই বহিঃপ্রকোষ্ঠের মধ্যে কী কী থাকে? এই বহিঃপ্রকোষ্ঠের মধ্যে থাকে জল, খনিজ পদার্থ, প্রোটিন, এগুলো থাকে। তাহলে বহিঃপ্রকোষ্ঠে কী কী থাকে? জল থাকে, খনিজ পদার্থ থাকে, বিভিন্ন প্রোটিন থাকে। তাহলে বহিঃপ্রকোষ্ঠে কী কী থাকে? বহিঃপ্রকোষ্ঠে মেনলি থাকে, বহিঃপ্রকোষ্ঠে কী কী থাকে? জল থাকে, খনিজ পদার্থ থাকে, প্রোটিন থাকে, ব্যাস এটুকু জানলেই হবে। তাহলে বহিঃপ্রকোষ্ঠে কী কী থাকে আমরা জানলাম। আচ্ছা, এবার অন্তঃপর্দাতে চলে আসি। তাহলে বহিঃপর্দা, তারপরে বহিঃপ্রকোষ্ঠ, সেই জায়গাটাতে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলে। বহিঃপ্রকোষ্ঠ কতটা থিক, তার মধ্যে কী কী থাকে, সমস্তটা জানলাম। বহিঃপর্দাটায় কী 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 ক্যারেক্টারিস্টিক বহিঃপর্দা, সেটাও আমরা জানলাম। এবার আমরা জানবো অন্তঃপর্দা সম্পর্কে, ঠিক আছে। অন্তঃপর্দা মানে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা, তারপরে অন্তঃপর্দাটা আছে। এই অন্তঃপর্দা ভাঁজ হয়ে কী গঠন করছে? ক্রিস্টি গঠন করছে, ঠিক আছে। তাহলে আমরা অন্তঃপর্দা নিয়ে এখানে শুরু করব এখানে। তাহলে এটা হচ্ছে অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, ঠিক আছে। শ্বসনে আমরা জেনে এসেছি যে ইটিএস প্রক্রিয়ায় যে সমস্ত যে প্রোটিন কমপ্লেক্সগুলো থাকে, সেগুলো কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকে। তার মানে এখানে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কি প্রোটিনের পরিমাণটা বেশি হবে, প্রোটিন বেশি হবে। ওভারঅল যত প্রোটিন থাকে তার 60%-এর বেশি প্রোটিন এখানে থাকে, মানে যে ওভারঅল প্রোটিন মাইটোকন্ড্রিয়াতে থাকে তার 60%-এর বেশি প্রোটিন এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে থাকে, ঠিক আছে। প্রোটিন বেশি মানে লিপিড কম, যে কোনো একটা বেশি হলে একটা কম থাকবে, তাই লিপিড কম আছে অন্তঃপর্দাতে, ঠিক আছে। অন্তঃপর্দা ভাঁজ হয়ে কি গঠন করছে? ক্রিস্টি গঠন করছে। অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করছে আঙুলের মতো। ফোর্থ জানবো হচ্ছে ক্রিস্টির মাঝে এই জায়গা, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এটা আমরা জানি ক্রিস্টি এটাকে বলা হয়, ঠিক আছে। ক্রিস্টি গঠন করছে। আর ক্রিস্টির এই জায়গাটাকে, এই যে ফাঁকা জায়গাটা ক্রিস্টির ভেতরে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রাক্রিস্টাল স্পেস। ইন্ট্রাক্রিস্টাল স্পেস, ইন্ট্রাক্রিস্টাল স্পেস বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে অন্তঃপর্দা সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জানলাম। এবং অন্তঃপর্দায় প্রোটিন যেটা থাকে, সেই প্রোটিনটা ইলেকট্রন বাহকের কাজ করে। যে প্রোটিনগুলো অন্তঃপর্দায় থাকে, যে প্রোটিনগুলো ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা ব্যাপার অন্তঃপর্দা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে অন্তঃপর্দা সম্পর্কে কি কি জানলাম একটু ডিটেলসে আরেকবার সামারি করে নিই ব্যাপারটার। যে প্রোটিনটা এখানে বেশি থাকে, 60%-এরও বেশি প্রোটিন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে থাকে, ঠিক আছে। লিপিডটা তাহলে কম থাকবে, লিপিডটা কম আছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে কী গঠন করছে? ক্রিস্টি গঠন করছে। এবং এই যে ক্রিস্টি গঠন করছে, ক্রিস্টির ভেতরে জায়গাটাকে বলা হচ্ছে ইন্ট্রাক্রিস্টাল স্পেস। প্রোটিন যেটা থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, সেটা প্রোটিন ট্রান্সপোর্টার, যে প্রোটিনটা থাকে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছে, ঠিক আছে। এবার আমরা
অন্তঃপর্দা হয়ে গেল। এরপর আমরা ভেতরের দিকে ঢুকবো, ঠিক আছে। ভেতরের দিকে ঢুকলে আমরা দেখতে পাবো যে এই যে বহিঃপর্দা, তারপর অন্তঃপর্দা, আর এই যে টোটাল জায়গাটা আছে অন্তঃপর্দার ভেতরে, এই টোটাল জায়গাটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ হয়ে গেছে, বাইরের স্পেস, এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। আর এই অন্তঃপ্রকোষ্ঠে কি থাকে? ধাত্র থাকে। এখানে কি থাকে? ধাত্র বা ম্যাট্রিক্স। ধাত্র বা ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই তাহলে বহিঃপর্দা, তারপরে বহিঃপ্রকোষ্ঠ, যেটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা হয়, মানে বহিঃপ্রকোষ্ঠকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসও বলা যায়। আচ্ছা, তারপর অন্তঃপর্দা হচ্ছে, তারপরে কী হচ্ছে? ধাত্র, মানে অন্তঃপ্রকোষ্ঠে থেকে থাকে ধাত্র থাকে বা ম্যাট্রিক্স থাকে। এবার ভালো করে বুঝতে হবে যে যে লেয়ারটা, যেটা অন্তঃপর্দার যে লেয়ারটা, সেটা যেটা যে যে লেয়ারটা বা যে দিকটা ধাত্রের দিকে থাকে, একটা দিক তো এই যে অন্তঃপর্দা যেটা থাকে, এই যে অন্তঃপর্দাটা, তাই তো, অন্তঃপর্দাটা দেখতে পাচ্ছি আমরা। সে যে অন্তঃপর্দার যে দিকটা, মানে ধরা যাক এই দিকটা, হ্যাঁ, এই দিকটা কার দিকে আছে? ধাত্রের দিকে আছে তলটা, এই তলটা ধাত্রের দিকে আছে বা ম্যাট্রিক্সের দিকে আছে, সেহেতু এই তলটাকে বলা হয় এম তল। এটাকে বলা হচ্ছে এম তল বা ম্যাট্রিক্স ফেস, ঠিক আছে। আর এই যে এই তলটা, যেহেতু সাইটোসল, মানে বহিঃপ্রকোষ্ঠে সাইটোসল থাকে, যেহেতু এই তলটাকে বলা হচ্ছে সাইটোসল ফেস বা সি ফেস, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম, একটু অ্যাস্টারিক্স দিয়ে মনে রাখতে হবে, যে এম ফেস আর এটা হচ্ছে সি ফেস। মানে ম্যাট্রিক্স ফেস, যেটা অন্তঃপর্দা, মানে অন্তঃপর্দার যে দিকটা বা যে তলটা সাইটোসলের দিকে থাকে, সেটাকে সি ফেস বলে। আর অন্তঃপর্দার যে তলটা ম্যাট্রিক্সের দিকে থাকে, সেটাকে এম ফেস বলে, ঠিক আছে। এইটুকু আইডিয়া পেলাম আমরা। আচ্ছা, এইটুকু যখন আইডিয়া পেলাম, তখন এবার আমরা ধাত্রের দিকে ঢুকি। এই যে ধাত্রটা আছে বা অন্তঃপর্দার ভেতরে যে ধাত্রটা থাকে, এখানে তো ক্রিস্টিটা আছে। এই ক্রিস্টির গায়ে না কিছু টেনিসের র্যাকেটের মতো স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই আমরা আগেই জেনেছি, এটাকে বলা হয় অক্সিজোম, ঠিক আছে। টেনিসের র্যাকেটের মতো যে স্ট্রাকচারটা থাকে, সেটাকে বলা হচ্ছে অক্সিজোম। অক্সিজোম, বা সেটাকে F0F1 পার্টিকেলস বলা হয়, বা F1 পার্টিকেলসও বলা যায়, যা ইচ্ছে তাই বলা যায়। অক্সিজোমও বলা যায়, অথবা F0F1 পার্টিকেলসও বলা যায়, অথবা F1 পার্টিকেলসও বলা যায়। এটা কীরকম দেখতে হয়? মেনলি টেনিসের র্যাকেটের মতো হয়, ঠিক আছে। টেনিসের র্যাকেটের মতো হয়, কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টির গায়ে থাকে, ঠিক আছে, যেটাকে অক্সিজোমও বলা হয়। এবার এটা স্ট্রাকচার এবং গঠনটা আমাদেরকে জানতে হবে। এবার তাই জন্য একটু বড় করে ছবিটা আঁকি। মেনলি যে অক্সিজোম আছে বা F0F1 পার্টিকেলটা আছে, এর তিনটে পার্টে সেটা বিভক্ত। প্রথমটা হচ্ছে হেড বা মস্তক, দ্বিতীয়টা হচ্ছে স্টক বা বৃন্ত, আর থার্ড হচ্ছে বেস বা ভূমি। ইংরেজিটা মনে রাখলে বেটার, হেড, স্টক, বেস। তার মানে যদি এটা বেস হয়, এটা হচ্ছে বেস, বেস, এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে হেড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে হেড। তাহলে এটা হচ্ছে F0F1 পার্টিকেল। বেসটাকে বলা হয় F0 আর হেডটাকে বলা হয় F1, সেটার জন্য F0F1 পার্টিকেলসও এটাকে বলা হয়, ঠিক আছে। গঠনটা আমরা বুঝলাম। এবার এগুলোর সাইজটা কীরকম টাইপের হয় সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আমরা দুটো অক্সিজোম আঁকি আগে। তাহলে এখানে একটা বেস, স্টক আর হেড আঁকি। বেস, স্টক আর হেড আঁকলাম, ঠিক আছে। এবার দেখার বিষয় হচ্ছে যে এই যে একটা অক্সিজোম থেকে আরেকটা অক্সিজোমের মাঝের ডিস্টেন্সটা কত হয়। মাঝের ডিস্টেন্সটা হয় 100 আর্মস্ট্রং। 100 আর্মস্ট্রং, ঠিক আছে। এই দুটো অক্সিজোমের মাঝের দূরত্ব হচ্ছে 100 আর্মস্ট্রং। শুধু এই বেসটার লেন্থ তাহলে কত? এই টোটাল বেসটার লেন্থ কত? তাহলে দৈর্ঘ্য কত? 110 আর্মস্ট্রং, ঠিক আছে। শুধু বেসটার লেন্থ হচ্ছে 110 আর্মস্ট্রং। তাহলে এই যে এটার লেন্থ কত? তাহলে স্টকটার লেন্থ
50 আর্মস্ট্রং, ঠিক আছে। আর গোল যেহেতু হেডটা তার ডায়ামিটার হবে, লেন্থ হবে না, যেহেতু গোল তার ডায়ামিটার বের করতে হয়, তো ডায়ামিটার, এটার ডায়ামিটার হচ্ছে 75 to 100 আর্মস্ট্রং, ঠিক আছে। 75 to 100 আর্মস্ট্রং, ঠিক আছে। তাহলে এটা হলো ডিটেলসে। আচ্ছা, এরপর তাহলে মাইটোকন্ড্রিয়া আল্ট্রাস্ট্রাকচার বলতে গেলে এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু যেমন অক্সিজোম থাকে, ঠিক তেমনি কিছু গোল গোল জিনিসও থাকে, মানে অন্তঃপর্দায় কৃষ্টির গায়ে, ঠিক আছে। এগুলোকে বলা হয়, কি বলা হয় এগুলোকে? এগুলো হচ্ছে মেনলি এটিপিএস, ঠিক আছে। এগুলো হচ্ছে এটিপিএস, ঠিক আছে, মানে একটা এনজাইম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আল্ট্রাস্ট্রাকচার। মেনলি এই আর্মস্ট্রং পরিমাপ যেগুলো, সেগুলো একটুখানি মনে রাখতে হবে, মুখস্থ ছাড়া উপায় নেই। তো হেডটা, যেটা অক্সিজমের হেডটা, সেটা 75 to 100 আর্মস্ট্রং ডায়ামিটার। স্টকটার লেন্থ হচ্ছে 50 আর্মস্ট্রং, আর বেসটার লেন্থ হচ্ছে 110 আর্মস্ট্রং, এবং দুটো অক্সিজমের মাঝের ডিস্টেন্স হচ্ছে 100 বা 100 আর্মস্ট্রং, ঠিক আছে। এবার একটা প্রশ্ন আছে যে মাইটোকন্ড্রিয়াকে কেন আংশিক স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয়? আংশিক স্বনির্ভর, এই একটা প্রশ্ন আমাদেরকে জানতে হবে। মেনলি কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়, কারণ নিউক্লিয়াস যেভাবে কাজ করবে বাকি কোষীয় অঙ্গাণুগুলো সেভাবেই কাজটা পরিচালনা করবে, নিউক্লিয়াস যা বলবে সেভাবেই কাজটা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাইটোকন্ড্রিয়া নিজেই স্বনির্ভরশীল কিছু কিছু কাজ করতে, অর্থাৎ কিছু কিছু কাজ মাইটোকন্ড্রিয়ার নিউক্লিয়াসের হেল্প ছাড়াই হয়ে যায়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় আংশিক স্বনির্ভর, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা একটু দেখে নিতে হবে যে আংশিক স্বনির্ভর কেন বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? যেহেতু মাইটোকন্ড্রিয়া কিছু কাজ করতে গিয়ে মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসের প্রয়োজন হয় না, সেহেতু মাইটোকন্ড্রিয়াকে আংশিক স্বনির্ভর বলা হয়। এরপর মাইটোকন্ড্রিয়ার ফাংশন সম্পর্কে বা কাজ সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নেব আমরা। মেনলি মাইটোকন্ড্রিয়া কী করে? এনার্জি কারেন্সি, কারণ এখানে কি হয়, শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন বা এটিপি উৎপাদন হয়, ঠিক আছে, এটা আমরা জেনে এসেছি, তো এটার জন্য এটাকে কোষের শক্তিঘর বলা হয়। আর কি, এখানে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয়, ঠিক আছে, বিটা জারণ হয়। আর কি হতে পারে? এখানে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, ঠিক আছে, নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। মেনলি কোষের মধ্যে যে ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা কোথায় নিয়ন্ত্রণ করে? কোষের মধ্যে, ঠিক আছে। তাহলে কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা নিয়ন্ত্রিত হয়। এছাড়া কি করে? এছাড়া করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণ করে। কিছু অ্যামাইনো অ্যাসিড আমরা জেনে এসেছিলাম যখন ক্রেবস সাইকেলকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয়, তখন জেনেছিলাম কিছু অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় মাইটোকন্ড্রিয়াতে। সেই অ্যামাইনো অ্যাসিড কিছুটা সংশ্লেষিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেমন গ্লুটামিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুটামিক অ্যাসিড মানে গ্লুটামিন বলতে পারি, গ্লুটামিন। আর কি, প্রোলিন, ঠিক আছে, অ্যালানিন, এগুলো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়। অ্যালানিন, এগুলো অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়া কতগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো আমরা জেনে নিলাম, যে এনার্জি কারেন্সি, এটার মধ্যে এটিপি উৎপাদিত হয়, তাই জন্য এটাকে কোষের শক্তিকর বলা হয়। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয়, কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের ঘনত্বটা নিয়ন্ত্রিত করে, মাইটোকন্ড্রিয়া অ্যামাইনো অ্যাসিড কিছু সংশ্লেষণ করে, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ডেফিনেশন, গঠন, কেমিক্যাল কম্পোজিশন আর ফাংশন, এই টোটালটা আমি আজকে করে দিলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা গলগি বডি সম্পর্কে আলোচনা করব।